খুকুর পরে রাগ করো, তোমরা যেসব বুড়ো খোকা ভারত ভেঙে ভাগ করো। না, ভারত ভাঙেনি, কিন্তু বর্তমানে ভারতবর্ষের বিশেষ যা পরিস্থিতি তৈরি হচ্ছে বাংলাদেশ উদ্বেগের জন্য, তা কিন্তু এই কথাটা অনেকাংশেই মিলে যায়। তখন একদিকে পশ্চিমবঙ্গের পার্শ্ববর্তী বাংলাদেশ, এই বাংলাদেশে যে অস্থিরতার সৃষ্টি হয়েছে এবং সেই অস্থিরতা কিন্তু সবচেয়ে বেশি আশ্রয় পড়ছে এই বাংলায়, এবং বারবার বিভিন্ন জঙ্গি অনুপ্রবেশের ঘটনা ঘটছে। শুধু জঙ্গি অনুপ্রবেশ নয়, জাল পাসপোর্ট তাও কিন্তু সবচেয়ে বেশি মাত্রা দেখা যাচ্ছে এই পশ্চিমবাংলায়। ভুয়ো আধার কার্ড, ভুয়ো রেশন কার্ড, সমস্ত কিছু কিন্তু নির্দ্বিধায় তৈরি করে যাচ্ছেন রোহিঙ্গা অনুপ্রবেশকারীরা। প্রশ্ন হচ্ছে, প্রশাসন কি নির্বিকার? এবং এইখানেই যে কবিতাটা বললাম, আর তার কারণ যে বাংলার প্রশাসনে যারা রয়েছেন তারা কি নীরব দর্শক, যেখানে অবাধে ভুয়ো আধার কার্ড, ভুয়ো পাসপোর্ট তৈরি করছেন? কোথা থেকে আসছে? এত প্রশ্নই বা পাচ্ছে কোথায়? এই প্রশ্ন কিন্তু ঘোরাফেরা করছে। আর যেখানে দেশের আইন শৃঙ্খলা, দেশের সংবিধানের নানান মত থাকলেও এইখানে যেভাবে অতি সহজে তৈরি করা হচ্ছে, অর্থাৎ দেশে একটা স্ট্যান্ড, রাজ্যে একটা স্ট্যান্ড, যার ফলেই কিন্তু অন্নদা শঙ্কর রায়ের খুকো ও খোকা কবিতার 4টি লাইন বললাম যে এইখানে কি কোনো একটা ভাগাভাগির ব্যাপার, অর্থাৎ নিয়মের কোনো বদলের বিষয় কি সামনে আসছে? তার কারণ আমরা জানি পশ্চিমবঙ্গে যদি দেখি বাংলাদেশ অস্থিরতার ক্ষেত্রে পশ্চিমবঙ্গকে জঙ্গিরা অবাধে ব্যবহার করছে, এবং যেখানে জঙ্গি গ্রেপ্তার, সেই গ্রেপ্তারই কিন্তু সবচেয়ে বেশি হচ্ছে এই বাংলায়। ফলে প্রশ্ন কিন্তু এসেই যায় যে বাংলার আইন শৃঙ্খলা তাহলে কোন জায়গায় এসে পৌঁছেছে। এবং আমরা জানি গতকালই কিন্তু নদিয়ার কৃষ্ণগঞ্জে দেখা গেল বিএসএফ তারা কিন্তু এই বিশেষ করে আগামীকাল যেখানে প্রজাতন্ত্র দিবস এবং তারই নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য যেখানে বিভিন্ন তল্লাশি চালাচ্ছিলেন, এবং সেখানে কিন্তু বাংকার তারা উদ্ধার করেন, এবং সেই বাংকারে বিপুল পরিমাণ কফ সিরাপ সহ মাদক দ্রব্য রয়েছে। ফলে প্রশ্নটা এসেই যায় যে এই বাংলায় এত সহজে 4টি বাংকার তৈরি করতে পারলেন, কারা তৈরি করলেন? প্রশাসন কি করছিল? যেখানে নিশ্চিত নিরাপত্তায় মুড়ে দেওয়ার দরকার ছিল এই বাংলাকে, গোটা দেশকে, সেইখানে দাঁড়িয়ে 1টি বা 2টি নয়, 4টি বাংকার এবং বিপুল পরিমাণ মাদক, বিপুল পরিমাণ খপসিরা পাওয়া যাচ্ছে। প্রশ্নটা এসে যায়, এই প্রশ্ন কিন্তু শুধু প্রশ্নের মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না, এটা কিন্তু গভীর উদ্বেগের, আর উদ্বেগের গোটা দেশের কিন্তু বলা যেতেই পারে। তার কারণ যে জঙ্গি অনুপ্রবেশের বিষয়গুলো সামনে আসছে, যেখানে বাংলায় যে জঙ্গিরা গ্রেপ্তার হচ্ছেন, যেগুলো গ্রেপ্তার হচ্ছেন তাদের তথ্য সামনে আসছে, কিন্তু যারা এখন অবাধে ঘোরাফেরা করছে তারা বা কার প্রশ্রয়ে কীভাবে বাংলায় প্রবেশ করলেন, পাসপোর্ট কীভাবে তৈরি করলেন, সব কিছু কিন্তু একটা গভীর চিন্তায় ফেলেছে গোটা দেশের মানুষকে। আগামীকাল প্রজাতন্ত্র দিবস, তো এই প্রজাতন্ত্র দিবসকে কেন্দ্র করে দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু জাতির উদ্দেশ্যে ভাষণ দিচ্ছেন। কি বলছেন তিনি, ওটা শুনব। नव स्वाधीन भारत के संविधान और गणराज्य के भविष्य को लेकर जो आलोचक संदेह व्यक्त करते थे, उन लोगों को भारत के गणतांत्रिक मूल्यों का प्रतिबिंब हमारी संविधान सभा की संरचना में भी दिखाई देता है। उस सभा में देश के सभी हिस्सों और सभी समुदायों का प्रतिनिधित्व था। सबसे अधिक उल्लेखनीय बात ये है कि विधानसभा में सरोजिनी नायडू, राजकुमारी अमृतकर, सुचेता कृपलानी, हंसाबेन मेहता और मालती चौधरी जैसे 15 असाधारण महिलाएं भी शामिल थी। दुनिया के कई हिस्सों में जो महिलाओं की समानता को एक सुदूर आदर्श समझा जाता था, तो भारत में महिलाएं राष्ट्र की नियति को आकार देने में सक्रिय योगदान दे रही थी। हमारा संविधान एक जीवंत दस्तावेज इसीलिए बन पाया है क्योंकि नागरिकों की निष्ठा सदियों से हमारी नैतिकता परक जीवन दृष्टि का प्रमुख तत्व रही है। हमारा संविधान भारतवासियों के रूप में हमारी सामूहिक अस्मिता का मूल आधार है, जो हमें एक परिवार की तरह एकता के सूत्र में पिरोता है।
पिछले 75 वर्षों से संविधान ने हमारी प्रगति का मार्ग प्रशस्त किया है। आज के दिन हम संविधान सभा के प्रारूप समिति के अध्यक्ष डॉक्टर भीमराव अंबेडकर, सभा के अन्य प्रतिष्ठित सदस्यों, संविधान के निर्माण से जुड़े विभिन्न अधिकारियों और ऐसे अन्य लोगों के प्रति अपनी कृतज्ञता व्यक्त करते हैं जिनके कठिन परिश्रमों के फलस्वरूप हमें ये विलक्षण ग्रंथ प्राप्त हुआ। प्यारे देशवासियों, संविधान लागू होने के बाद के ये 75 वर्ष हमारे युवा गणतंत्र की सर्वांगीण प्रगति के साक्षी है। स्वाधीनता के समय और उसके बाद भी देश के बड़े हिस्सों में घोर गरीबी और भूखमरी की स्थिति बनी हुई थी, लेकिन हमारा आत्मविश्वास कभी डिगा नहीं। हमने ऐसे परिस्थितियों के निर्माण का संकल्प लिया जिनमें सभी को विकास करने का अवसर मिल सके। हमारे किसान भाई बहनों ने कड़ी मेहनत की और देश को खाद्यान्न उत्पादन निर्भर बनाया। हमारे मजदूर भाई बहनों ने अथक परिश्रम करके हमारा इंफ्रास्ट्रक्चर और मैन्युफैक्चरिंग सेक्टर का कायाकल्प कर दिया। उनके शानदार प्रदर्शन भारतीय अर्थव्यवस्था विश्व के आर्थिक परिदृश्य को प्रभावित कर रही है। आज का भारत अंतर्राष्ट्रीय मंच पर नेतृत्व की स्थिति हासिल कर रहा है। संविधान में निर्धारित रूपरेखा के लिए रोजगार के अवसर पैदा हुई है। किसानों और मजदूरों के हाथों में अधिक पैसा आया है तथा बड़ी संख्या में लोगों को गरीबी से बाहर निकाला गया है। साहसिक और दूरदर्शी आर्थिक सुधारों के बल पर आसों में प्रगति की ये रफ्तार बनी रहेगी। समावेशी विकास हमारी प्रगति की आधारशिला है, जिससे विकास का लाभ व्यापक तौर पर अधिक से अधिक देशवासियों तक पहुंचता है। सरकार द्वारा वित्तीय समावेशन को सर्वोच्च प्राथमिकता दी जा रही है। इसलिए प्रधानमंत्री जन धन योजना, प्रधानमंत्री जीवन ज्योति बीमा योजना, प्रधानमंत्री सुरक्षा बीमा योजना, मुद्रा योजना, स्टैंड अप इंडिया और अटल पेंशन योजना जैसी वित्तीय समर्थन विस्तार किया गया है, ताकि अधिक से अधिक लोगों तक विभिन्न प्रकार की वित्तीय सहायता पहुंचाए जा सके। ये भी एक बहुत महत्वपूर्ण बदलाव है कि सरकार ने जन कल्याण को नई परिभाषा दी है, जिसके अनुसार आवास और पेयजल जैसी बुनियादी जरूरतों को अधिकार माना गया है। वंचित वर्गों के लिए, विशेष रूप से अनुसूचित जातियों, अनुसूचित जनजातियों तथा अन्य पिछड़े वर्गों की सहायता के लिए सभी प्रयास किए जा रहे हैं। अनुसूचित जातियों के युवाओं के लिए प्री मैट्रिक और पोस्ट मैट्रिक छात्रवृत्तियां, राष्ट्रीय फेलोशिप, विदेशी छात्रवृत्तियां, छात्रावास और कोचिंग सुविधाएं दी जा रही है। प्रधानमंत्री अनुसूचित जाति अभ्युदय योजना द्वारा रोजगार और आमदनी के अवसर उत्पन्न कर अनुसूचित जातियों के लोगों की गरीबी को तेजी से कम किया जा रहा है। अनुसूचित जनजाति समुदायों के सामाजिक एवं आर्थिक विकास के लिए विशेष योजनाएं बनाई गई है, जिनमें धरती आबा जनजातीय ग्राम उत्कर्ष अभियान और प्रधानमंत्री जनजातीय आदिवासी न्याय महाअभियान PM जनमन शामिल है। विमुक्त, घुमंतु और अर्ध घुमंतु समुदाय के लिए विकास एवं कल्याण बोर्ड का गठन किया गया है। पिछले एक दशक में सड़कों और रेल मार्ग, बंदरगाह और लॉजिस्टिक हब्स सहित फिजिकल इंफ्रास्ट्रक्चर के विकास पर बल दिया गया है। इससे एक ऐसा मजबूत आधार विकसित होगी। প্রজাতন্ত্র দিবস উপলক্ষে জাতির উদ্দেশ্যে ভাষণ দিচ্ছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। আজকে আমরা যে বিষয়ে আলোচনা করব, আমরা জানি নদিয়ার কৃষ্ণগঞ্জে একটি বা দুটি নয়, চারটি বাংকার উদ্ধার হয়েছে এবং প্রশ্ন হচ্ছে তার মধ্যে বিপুল পরিমাণ কফ সিরাপ রয়েছে, বিপুল পরিমাণ মাদক দ্রব্য রয়েছে। যেভাবে বাংকারগুলো তৈরি করা হয়েছিল, এই বাংকার কিন্তু একদিন বা দুদিনে তৈরি করা হয়নি। প্রশ্ন হচ্ছে কি করছিল প্রশাসন, কি করছিল প্রশাসনের নাকের ডগায় থেকে এইরকম চারটি বাংকার তৈরি করতে পারলো বা কারাই তৈরি করলো, এই নিয়ে কিন্তু উদ্বেগ বাড়াচ্ছে
গোটা দেশের। এক কথায় বলা চলে রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে কিন্তু প্রশ্ন বারবার উঠছে, কারণ এই যে জঙ্গি গ্রেপ্তার হচ্ছে বিভিন্ন ক্ষেত্রে দেখা গেছে, কখনো আসামের পুলিশ এসে গ্রেপ্তার করেছে, কখনো জম্মু কাশ্মীরের পুলিশ এসে গ্রেপ্তার করেছে। প্রশ্ন থেকে যায় তাহলে বাংলার পুলিশ প্রশাসন কী করছে। কিছুদিন আগেই আমরা দেখেছি রাজ্যের মন্ত্রী, কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম, তিনি স্পষ্টই বলেন যে ইন্টেলিজেন্স ব্যর্থ। তাহলে সত্যি কি ইন্টেলিজেন্স ব্যর্থ? আর এই বাংকার উদ্ধার কিন্তু এই প্রশ্নটা তুলে দিল। তার কারণ আমরা জানি সীমান্তবর্তী এলাকায় নজরদারি চালায় বিএসএফের দায়িত্ব থাকলেও পুলিশ প্রশাসন তাদেরই বা দায়িত্ব নেই কেন, বা তারাই বা কোথায় ছিল, বা বিএসএফের নজর এড়িয়েই কীভাবে এই চারটি বাংকার তৈরি করতে পারলো, বা কারাই করলো, প্রশ্ন কিন্তু এসেই যায়। এই বাংকার শুরু করবো। এই সমস্ত কিছু নিয়ে দেখুন আজকের বিশেষ প্রতিবেদন। শুক্রবারের পর শনিবার হদিশ মিলল আরও একটি বাংকারের। ঘটনাস্থল নদিয়ার ভারত বাংলাদেশের সীমান্তবর্তী মাঝদিয়া গ্রাম। উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ নিষিদ্ধ কফ সিরাপ। জানা গিয়েছে নদিয়ার কৃষ্ণগঞ্জ থানার অন্তর্গত ভারত বাংলাদেশের সীমান্তবর্তী গ্রাম মাঝদিয়া। শুক্রবার এই এলাকাতেই মাটির তলায় 3টি বাংকারের খোঁজ মেলে। এলাকার 1.5 কিলোমিটারের মধ্যে এই 3টি ভূগর্ভস্থ বাংকার, অথচ জানতেই পারলেন না কেউ। প্রথমে শুক্রবার খবর পেয়ে টুঙ্গির বর্ডার আউটপোস্টের সদস্যরা মাঝদিয়া নাঘাটায় তল্লাশি অভিযান চালায়। সঙ্গে ছিলেন বিএসএফ অফিসার, জওয়ান এবং স্থানীয় পুলিশ প্রশাসন। তল্লাশির সময় 3টি ভূগর্ভস্থ বাংকারের খোঁজ মেলে। অভিযোগ, মাটি খুঁড়ে সেখানে লোহার ট্রাঙ্ক বসানো হয়েছিল। লোহার সেই বাংকার থেকে ওপরে ওঠার সিঁড়িও রয়েছে। বাংকারগুলির ভেতরে সাজানো ছিল প্রচুর পরিমাণ ফেন্সিডিলের শিশি। এক একটি বাংকার 10 ফুট, কোনোটা 12 ফুট। শুক্রবারের পর শনিবারও এলাকা জুড়ে শুরু হয় তল্লাশি অভিযান। উদ্ধার হয় আরও একটি বাংকার। খবর ছড়িয়ে পড়তেই এলাকা জুড়ে তৈরি হয় আতঙ্কের পরিবেশ। পুরো এলাকা ঘিরে ফেলেন বিএসএফ এবং পুলিশ আধিকারিকরা। 4টি বাংকার থেকে উদ্ধার হয়েছে 62,200 বোতল ফেন্সিডিল, যার বাজার মূল্য প্রায় 1,50,00,000 টাকা। কিভাবে তৈরি করা হলো বাংকারগুলি, কারা তৈরি করলো, তা নিয়ে উঠতে শুরু করেছে প্রশ্ন। জানা গিয়েছে ওই জমিটি ব্যক্তিগত মালিকানাধীন, কিন্তু সেই মালিকের খোঁজ মেলেনি এখনো। এ কাজ কোনোভাবেই একদিনের নয় বলেই দাবি বিএসএফ ও পুলিশের। সীমান্তবর্তী এলাকায় প্রশাসন ও স্থানীয়দের নজর এড়িয়ে কিভাবে হলো এ কাজ? এই বাংকার তৈরির উদ্দেশ্যই বাকি নিছক চোরাচালান, নাকি অনুপ্রবেশ, নাকি নাশকতার ছক? প্রশ্ন উঠলেও উত্তর এখনো অধরা। সাধারণতন্ত্র দিবসের আগে বাংলাদেশ সীমান্তে অপারেশন অ্যালার্ট জারি করেছে বিএসএফ। উত্তর পূর্ব এবং পশ্চিমবঙ্গের ভারত বাংলাদেশ সীমান্তে মহড়া চালানো হবে আগামী 31শে জানুয়ারি পর্যন্ত। সীমান্তের অরক্ষিত এলাকায় বাড়তি নজরদারি ও সতর্কতার পরামর্শ দেওয়া হয়েছে। তারই মধ্যে 24 ঘন্টায় এলাকায় পরপর বাংকার উদ্ধারের ঘটনায় উদ্বেগ বেড়েছে ভারত বাংলাদেশ সীমান্তবর্তী নদিয়ায়। নদিয়া থেকে রূপম রায় রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা। সত্যি উদ্বেগ বাড়াচ্ছে, আর এই উদ্বেগ শুধুমাত্র বাংলার নয়, গোটা দেশের। আর এই সমস্ত কিছু নিয়ে আলোচনা করব আজকে। নমস্কার, আমি সত্যজিৎ পাল। আমাদের সঙ্গে বিশিষ্ট অতিথিরা রয়েছেন, তারাও তাদের মতামত দেবেন। তার আগে সবার আগে প্রয়োজন যে এই বাংকার তৈরি করলো কারা, কোথা থেকে বা আসলো, বা বাংকারে মাদকই বা রাখলো কারা, উদ্বেগ কিন্তু বাড়াচ্ছে। পরিচয় করব বিশেষ অতিথিদের সঙ্গে। আমাদের সঙ্গে রয়েছেন তৃণমূল সমর্থক গৌরাঙ্গ চৌহান। গৌরাঙ্গবাবু, আপনাকে স্বাগত ট্রাইব টিভিতে। রয়েছেন কংগ্রেস সমর্থক রতন বালা। রতনবাবু, আপনাকে স্বাগত। রয়েছেন বিজেপি মুখপাত্র আলী হোসেন। আলীবাবু, আপনাকে স্বাগত ট্রাইব টিভি বাংলায়। আলীবাবু, আপনার কাছে আসবো। বাংলাদেশ, ভারত বাংলাদেশের পরিস্থিতি আমরা জানি, কারণ যেখানে কাঁটাতারের বেড়া দিতে গিয়ে বিএসএফ বারবার আক্রান্ত হচ্ছে। প্রশ্নটা এসে যাচ্ছে যে বাংলাদেশের এই যে ঔদ্ধত্য, এ তো বেড়েছে বরাবরই, বলার অপেক্ষা রাখে না, কিন্তু এই যে বাংলাদেশ সীমান্তে, অর্থাৎ বলা চলে নদিয়ার কৃষ্ণগঞ্জে এই বাংকার এলো কোথা থেকে, বা বিএসএফের নজর এড়িয়েই বা কীভাবে তৈরি করতে পারলো এই বাংকার, কারা করলো, কি বলবেন? না, বলার মধ্যে যেটা বিষয় সেটা হচ্ছে নদিয়ার কৃষ্ণগঞ্জ এলাকাতে দেখবেন একটু ভালো করে যে সেখানে এখনো আপনার ফেন্সিং এর কাজ হয়নি আর কি।
একবারে আপনার ইসের থেকে করিমপুর থেকে শুরু করে একবারে নদিয়ার রানাঘাট পর্যন্ত ওই এলাকায় এখনো বেড়ার ব্যবস্থা হয়নি। স্বাভাবিক কারণে বিএসএফ যে এলাকায় তাদের যে সীমান্ত এলাকায় যে যাত্রা বা তাদের যে যেটা রুট, তাদের যেটা ডিউটি, সেই ডিউটিতে এই এলাকার মধ্যে নয়, সেটা সেটা আর একটা দূরেই। সেই জন্য আমরা যেটা বলবো সেটা প্রশাসনিক সহযোগিতা রাজ্য সরকারের এবং সেখানকার নিকটবর্তী যে থানা, সেই থানার এই অধীনে অবস্থিত এই অবস্থাটা আমরা দেখেছিলাম এর আগে, যে রাজ্য সরকারের পক্ষ থেকে বারবার করে বিএসএফকে আক্রমণ করা হয়েছে। রাজ্যের স্বয়ং মুখ্যমন্ত্রী সেও বলেছে যে সীমান্তে যত কিছু ঘটনা ঘটছে তার মধ্যে বিএসএফ এর ভূমিকা আছে, এই জাতীয় কথা বলে সীমান্তে বিএসএফদের মনোবল ভেঙে দেওয়ার একটা দীর্ঘদিনের একটা প্রবণতা এই রাজ্য সরকারের আমরা দেখেছি। তার আগেও বামফ্রন্ট যখন ছিল, বামফ্রন্টের সেই সময় আমাদের সীমান্ত এলাকার নেতা সেই সময় ছিলেন কমল গুহ, কৃষিমন্ত্রী ছিলেন। তিনিও এক সময় বহুবার বিএসএফ এর সঙ্গে সংঘর্ষমূলক কথাবার্তা বলেছেন এবং যতবারই বিএসএফ ওই দুষ্কৃতীদের ধরার চেষ্টা করেছেন, ধরেছেন, তাদেরকে তার লেটেল বাহিনী পাঠিয়ে দিয়ে বা ওই কমল গুহ কখনো নিজে গিয়ে সেই সমস্ত দুষ্কৃতীদের ক্যাম্প থেকে বের করে আনতেন, অথবা যে সমস্ত গরু সেখানে পাচার হতো সেগুলো যখন বিএসএফ আটকাতেন, আর সেগুলোতে জবরদস্তি করে কমল গুহ সেই সময় কৃষিমন্ত্রী, সে কিন্তু এগুলো করে বের করে নিয়ে আসতেন। যার ফলে বিএসএফ এর কাজ করার যে মানসিকতা, সেই জায়গায় দেখা গেছে বিভিন্ন সময় হোঁচট খেয়েছে। একইভাবে রাজ্য সরকারের মদতে বা রাজ্য সরকারের এখতিয়ারের মধ্যে কি করে এত বড় একটা বাংকার উদ্বোধন, মানে বাংকার দেখা গেল এরকম 4টে বাংকার, আরো যে কত বাংকার আছে জানা যাচ্ছে না, ভবিষ্যতে বলবে। এটার জন্য বিএসএফ সীমান্ত এলাকায় শুধুমাত্র পাহারা দিতে পারে, কিন্তু সীমান্তে যে আরো মানুষের বাড়ি রয়েছে সেই বাড়িগুলো রক্ষা করা বা সেই বাড়িগুলো দেখার দায়িত্ব কিন্তু বিএসএফ এর মধ্যে পড়ে না। কারণ বিএসএফ এর যে দায়িত্ব, সেই দায়িত্বের মধ্যেই তারা থাকে। এই বাড়ির ভিতরে বা সরকারি জমিতে কি হচ্ছে না হচ্ছে টোটালি কিন্তু রাজ্য সরকারের পুলিশের দেখা দরকার। পুলিশের এই আইনটা রাজ্য সরকারের পুলিশের হাতেই আছে। সেই কারণে এই বাংকার তৈরি হয়েছে, এর মধ্যে পুলিশের সম্পূর্ণরূপে ব্যর্থতা দেখা গেছে বলে আমরা মনে করি। রাজ্য সরকার চায় যে এই সমস্ত কিছু, এই যে পাচার, যেটা ফ্যান্সিডাল পাচার হচ্ছে, এর আগে কোরেক্স পাচার হতো, এর আগে সোনা পাচার হতো, এর আগে লবণ পাচার হতো। কেন্দ্রের স্বরাষ্ট্র মন্ত্রক একটা আইন চালু করেছিল যে সীমান্তবর্তী এলাকা থেকে অন্তত 50 কিলোমিটার বিএসএফ নজরদারি চালাবে। না, নজরদারি চালাবে দাদা, নজরদারি চালাবে, তার মানে ধরার অধিকার নেই। নজরদারি চালাবে, রাস্তাঘাটের উন্নয়নের হবে, রাস্তাঘাট হবে, সবকিছুই হবে, কিন্তু রাজ্য সরকারের পুলিশের অনুমতি ছাড়া কোনো কিছুই করতে পারবে না। এটাও আবার আইন আছে, এই আইন রাজ্য সরকারের অধীনে আছে। 50 কিলোমিটার যদি সীমান্ত এলাকা থেকে 50 কিলোমিটার কেন্দ্রীয় বাহিনী বা বিএসএফ এর অধীনে যদি এসে যায়, তাহলে রাজ্য সরকার বলে কিছু নেই, তাহলে রাজ্য সরকার বলে কিছু থাকে না সেই এলাকায়। সেই জন্য রাজ্য সরকারকে সীমান্ত এলাকা বাদে, যেখানে ফেন্সিডিং এর কাজ আছে সেই এলাকা বাদে বাকি এলাকাগুলোতে সম্পূর্ণ রাজ্য সরকারের অধীন। রাজ্য সরকার আইনের শাসন রাজ্য সরকারের হাতেই আছে। সেই জন্য এই যে কি করে বাংকারটা হলো, এর সঙ্গে কারা যুক্ত, কোন কোন দুষ্কৃতীরা যুক্ত, সেই এলাকার স্থানীয় যারা নেতৃত্ব, সেই এলাকার যারা স্থানীয় পুলিশ, তারা এটা ভালো করে জানে এর পিছনে কারা আছে। রাজ্য সরকারকে জবাব দিতে হবে। ঠিক, গৌরাঙ্গবাবু, একদম বলা চলে দড়ি টানাটানি। আপনারা দোষ দেবেন বিএসএফ এর, আর কেন্দ্রের বিজেপির পক্ষ থেকে দোষ দেওয়া হবে রাজ্য পুলিশের দিকে। আপনি কি বলবেন এই বাংকার নিয়ে? দেখুন, যে বাংকার থেকে ফেন্সিডিল 1.5 কোটি টাকার মতো পাওয়া গেছে, সেটার উদ্দেশ্য শুধু পাচার ছিল, বাংলাদেশ থেকে পাচার ছিল না নাশকতার ছক ছিল, সেটা নিয়ে তো তদন্ত চলছে এবং তদন্ত চলবে। কিন্তু বিষয়টা কেন্দ্র রাজ্য না ভেবে, আমি যদি ভারতবর্ষের কথা ভাবি, আজকে আমরা 76তম প্রজাতন্ত্র দিবসে দাঁড়িয়ে রয়েছি। জাস্ট কয়েক ঘন্টা পরেই 76তম রিপাবলিক ডে
আমরা পালন করব। ভারতের ভারতের অখণ্ডতাকে রক্ষা করা, ভারতের সার্বভৌমত্বকে রক্ষা করা, ভারত একটি শক্তিশালী রাষ্ট্র হিসাবে প্রতিষ্ঠা করা এবং ভারতবর্ষ বিভিন্ন ক্ষেত্রে উন্নয়নকে সামনে রাখাটাই আমাদের মূল উদ্দেশ্য। সেখানে ঠিক ঠিক প্রজাতন্ত্র দিবসের আগে এই যে ফেন্সিডিল বের হওয়া বা বাংকার বের হওয়া ঠিক পশ্চিমবঙ্গ গুলোতে এটা এটা নিঃসন্দেহে দেশের ক্ষেত্রে ক্ষতিকারক। রাজ্য তো আছেই, একদম একদম নিশ্চিত উদ্বেগের বিষয়। আজকে আজকে কিছুদিন আগেই কয়েকদিন ধরে এখনো আইএসআই চররা ওই বাংলাদেশে বসে রয়েছে, তারা মিটিং করছে, কর্মসূচি নিচ্ছে, 3 দিন 4 দিনের কর্মসূচি রাখছে। সেই জায়গাটায় কেন্দ্র রাজ্য না ভেবে যদি বিএসএফ, আমরা যদি বলি বিএসএফ এর দোষ, ওনারা বলবেন পুলিশের দোষ, এগুলো আর কত চলবে? আমাদের উদ্বেগের বিষয় যে আজকে দিল্লিতে নাশকতার ছক ছিল, সেটা নিয়ে আজকে যদি ন্যাশনাল চ্যানেলগুলো দেখা যায়, তাহলে দিল্লিতে নাশকতার ছক রেডি করে রেখেছে। আজকে ব্রেকিং নিউজ এটা চলছে, দিল্লিতে নাশকতার ছক, এখানটায় ব্রেকিং নিউজ এটা চলছে নদিয়ার বাংলাদেশ বর্ডারের কাছে। এটা কি নিঃসন্দেহে উদ্বেগের বিষয় আমাদের? ওই উদ্বেগের বিষয় একদম বের হতে হবে। এই সময়টা কে কখন কাটাতার পড়বে, কখন কাটাতার পড়বে না, কখন ইসে হবে, সেই বিষয়টার থেকেও আরো 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 বড় স্টেপ নেওয়ার সময় চলে এসেছে। জঙ্গিদেরকে যারা অনুপ্রবেশ করাচ্ছে একটা রাজ্যকে দুর্বল করে দেখানোর জন্য, একটা রাজ্যের মধ্যে সন্ত্রাসবাদী চেহারা তৈরি করে দেখানোর জন্য, নিজস্ব ভোট ব্যাংকের ফায়দা লোটার জন্য যারা দেখাচ্ছে, তাদেরকেও আমরা জানি এবং দীর্ঘদিন থেকে করে আসছে সেটাও আমরা জানি। কিন্তু এই সময়টা কি সেই সময়, যে সময়টাতে আমরা 76তম প্রজাতন্ত্র দিবসে ভারত একটা শক্তিশালী রাষ্ট্র হিসাবে যখন গোটা বিশ্বের মানচিত্রে দাঁড়াচ্ছে, G8 এর মতো সম্মেলন করছে, সেইখান থেকে ভারতবর্ষকে যুদ্ধের পরিস্থিতি তৈরি করে দেওয়ার জন্য পাকিস্তান তো ছিলই, তার সাথে সাথে এখন বাংলাদেশ। এই পাকিস্তান বাংলাদেশ, এদিকে আমেরিকা হাত গুটিয়ে বসে রয়েছে, এদিকে চীন। বিজেপি যে ঢাকটা পেটায় যে শক্তিশালী ভারতবর্ষ, তাহলে আপনি এক কথা কিছুটা স্বীকার করে নিলেন, তাই তো? ভারতবর্ষ শক্তিশালী রূপে তো G8 এর সম্মেলনে যাচ্ছে। ভারতবর্ষের ইকোনমিক গ্রাফ উপরের দিকে রয়েছে, এটা তো মানতেই হবে। আর এটার জন্য নরেন্দ্র মোদী কিন্তু তৈরি করে দিয়ে যাননি, একদিনে তৈরি হয়নি ভারতবর্ষ। স্বাধীন 70 বছর পার করে এসে এই জায়গাটায় আমরা দাঁড়াইছি নরেন্দ্র মোদীর জন্য নয়। কিন্তু আপনারা যদি বলেন যে বর্তমান প্রধানমন্ত্রীর জন্য, তাহলে আমি বলবো যে নো। কেন নো? কারণ যে বর্তমান প্রধানমন্ত্রীর সময়কালে চীন দখল করে নেয় ভূখণ্ড, বাংলাদেশ ঢোকার চেষ্টা করে, নেপাল দখল করে, যুদ্ধের পরিস্থিতি হয়ে যায়, নিশ্চুপ হয়ে বসে থাকেন, বর্তমান প্রধানমন্ত্রীর জন্য নয়। রাফেল কেলেঙ্কারি হয়েছিল, এটা মনে রাখতে লাগবে। অনেক কিছু হয়েছিল, তদন্ত হয়নি। যেদিন চলে যাবে না সরকারটা, সেদিন সেনাবাহিনীতে কেন নিয়োগ হচ্ছে না, কেন সেনাবাহিনীকে দুর্বল করে রাখা হচ্ছে, ভারতকে একটা শক্তিশালী সেনাবাহিনী কেন দিতে পারছেন না, এগুলা কিন্তু অনেক তদন্ত উঠে আসবে। খাবারে দিতে পারে না, অল্প রুটি দিয়ে পাঠায়, সেই সেনা জওয়ান যখন আন্দোলন করেন, কথা বলেন, তখন তাকে চাকরি থেকে বরখাস্ত করে দেওয়া হয়। সেই চিত্র আমরা 4-5-6 বছরকে দেখেছি। বেশ 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 আসবো আপনার কাছে আবার। রতনবাবু, একদিকে বলা যায় বাংকার নিয়ে আমরা কিছুটা শুনতে পাচ্ছেন, দড়ি টানাটানি। একদিকে আলীবাবু বলছেন রাজ্য সরকারের উপর দোষারোপ, গৌরাঙ্গবাবু সরাসরি বিএসএফ এর উপর দোষারোপ। তো আপনি কাদের দিকে টানাটানি করবেন? আপনাকে কেউ টানেনি, নিরপেক্ষই আছেন, বলুন। আচ্ছা, শুভ সন্ধ্যা সকলকে। যারা আজকে আপনাদের যে প্রতিবেদনটা দেখলাম, এই প্রতিবেদনে দেখলাম মাছদিয়ার ঘটনা দেখালেন যে কৃষ্ণবাগ নদীয়ার, সেখানে এরকম বাংকার পাওয়া গেছে। এটা বিএসএফরা দেখছি জেসিপি দিয়ে খুঁড়ে সেইগুলো সব উদ্ধার করার চেষ্টা করছে। আজকে এই বাংকার তৈরি হলো, উনি রানী সাহেব যেরকম বলেন যে আজকে
এর আগের যারা সরকার ছিল বা যারা এর আগে ছিল বা যারা ছিল তাদের আমল থেকে এসব হচ্ছে। এখন 10 বছর হয়ে গেল কেন্দ্রের যে সরকার আছে আমাদের, তিনি গোটা পৃথিবীর ভারত বিশ্বের মানে নিজেকে মানে গুরু প্রতিষ্ঠিত করেছে। আমরা তাতে গর্ববোধই করি ভারতবর্ষের নাগরিক হিসেবে, যে ভারতের প্রধানমন্ত্রী পৃথিবীর সেরা হবে, এটা আমরা আমাদেরও স্বপ্ন। কিন্তু বাস্তব আপনাদের যা দেখছি আর কি চ্যানেলে যা দেখাচ্ছেন সেটার সাথে মিল খাচ্ছে না। তবু একটা কথা বলি, এই বাংলাদেশ যখন হয় সতীশবাবু, ইতিহাস না জানলে পরে খুব মুশকিল আলোচনা করতে গেলে। বাংলাদেশ যখন তৈরি হয়েছিল তখন কিন্তু বাংলাদেশের সাথে কিন্তু আমাদের পাকিস্তানের সাথে যেই শত্রুতা, বাংলাদেশের সাথে কিন্তু সেই শত্রুতা ছিল না। আমরা বাংলাদেশকে আমাদের খুব মিত্র দেশ হিসেবে এবং আমাদের প্রতিবেশী হিসেবে আমরা বিশেষ করে বাঙালি জাতি যারা আছি, আমরা কিন্তু বাংলাদেশকে সবসময় নিরাপদই ভেবে এসেছি। কিছু দিন ঘটনার পরিপ্রেক্ষিতে আজকে এই পরিস্থিতিগুলো তৈরি হয়েছে। এই সময়তে যখন বাংলাদেশ হয় তখন শেখ মুজিবুর যখন ছিল তখন কিন্তু তাদের সাথে একটা আমাদের চুক্তি হয়েছিল কি, যে সীমান্ত বাংলাদেশ সীমান্তে যে চুক্তি হয়েছিল আমাদের, তাতে কোনো সামরিক পরিকাঠামো তৈরি করা যাবে না দুই দেশে। বাংলাদেশ সীমান্তে বাংলাদেশি বলুন বা ভারতই বলুন, তাতে কিন্তু সামরিক পরিকাঠামো তৈরি করা যাবে না। সামরিক পরিকাঠামো বলতে বাংকার বলুন, কামান বলুন, গোলা বারুদ বলুন, মানে যুদ্ধের যে সমস্ত পরিস্থিতি সেগুলো কিন্তু সেই চুক্তিতে বলা হয়েছিল, কিন্তু কোনো দেশই সেটা করবে না। কিন্তু বর্তমানে যে পরিস্থিতি তৈরি হচ্ছে তাতে কিন্তু আমাদের এগুলো এখন জানি না সরকার কি ভাবছে। এটা কিন্তু চুক্তিতে ছিল, এটা জানা দরকার। এই কারণেই বললাম যে কারণ বাংকার পাওয়া যাচ্ছে, বাংকার এলো কোথা থেকে, কারা করেছে বাংকার। এখন যদি চোরা কারবারিরা সীমান্তে মানে পোহরার দুর্বলতার সুযোগ দিয়ে যদি নিজেদের মতো করে মানে সুড়ঙ্গ তৈরি করে বা বাংকার তৈরি করে, সেটা কিন্তু চিন্তার বিষয়। কারণ আমরা দেখেছি যে এই বাংকার কিন্তু আপনার পাকিস্তান বর্ডারে বা কাশ্মীর বর্ডারে কিন্তু আমরা কিন্তু দেখেছি যে পাকিস্তানিরা কিন্তু অনেক বাংকার বা সুড়ঙ্গ তৈরি করে ভারতবর্ষে প্রবেশ করার চেষ্টা করেছিল। এখন জানি না আগামী দিনে এই বাংলাদেশ সীমান্তেও আমরা এরকম আরো দেখতে পাবো কিনা, যে কোনো জায়গায় সুড়ঙ্গ তৈরি করা হয়েছে, কোনো জায়গায় বাংকার তৈরি করা হয়েছে, সেই বাংকারের মধ্যে গোলা বারুদ মশলা বলুন, কামান বলুন, সামরিক সরঞ্জাম বলুন, কিন্তু সেটা যদি করা হয় তাহলে জানতে হবে যে চুক্তি ভঙ্গ করার একটা ব্যাপার কিন্তু ঘটবে। কিন্তু আমরা সেটা সতর্ক থাকবো, নিশ্চয়ই থাকা উচিত। প্যালেস্তাইনের কথা যদি বলি, প্যালেস্তাইনে যখন ইসরায়েল গাজায় আক্রমণটা করলো, তারপর সেখানে কিন্তু বহু সুড়ঙ্গ পাওয়া গেছিলো, যেখানে কিন্তু অবাধে অস্ত্র শস্ত্র, তাদের খাদ্য সামগ্রী সব কিন্তু লিখেছিল সেই সুড়ঙ্গতে। একদম একদম আপনি একদম ঠিক বলেছেন সত্যজিৎ বাবু, যে প্যালেস্তাইন যে গাজাতে যে ঘটনাগুলো ঘটছে সেটা থেকে আমাদের কিন্তু এখনই শিক্ষা নেওয়া উচিত। আজকে চোরা কারবারি বলুন আর যাই বলুন, যে ফেন্সিডিল রাখছে, কালকে ওখানে গোলা বারুদ রাখবে, তার কোনো মানে আছে? তার কোনো মানে নেই। কিন্তু আরেকবার বলবো অঞ্জন বাবু, সত্যজিৎ বাবু, যে সীমান্ত রক্ষার দায়িত্ব কিন্তু আমাদের বিএসএফ জওয়ানদের। আমরা কিন্তু এটা কিন্তু এড়িয়ে যেতে পারি না, যে রাজ্য সরকার বলুন আর কেন্দ্র সরকার বলুন, আর সহযোগিতা উভয় সরকারেরই করা উচিত, যেহেতু একটা সীমান্তবর্তী একটা সমস্যা। কিন্তু আমি এখানে কোন সরকারের বেশি দায়িত্ব, কোন সরকারের কম দায়িত্ব, এর মধ্যে না গিয়ে আমাদের খুব মানে বিষয়টাকে খুব সিরিয়াস ভাবে নিতে হবে, যে যাদের সীমান্তে এই ধরনের যেন ঘটনা না ঘটে। আপনাদের চ্যানেলে আপনারা দেখালেন যে অপারেশন অ্যালার্ট 22 থেকে যেটা আগামী 30 তারিখ পর্যন্ত করা হয়েছে। আমি তো মনে করি যে শুধুমাত্র 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবসকে কেন্দ্র করে নয়, বাংলাদেশে যে পরিস্থিতি তৈরি হচ্ছে তাতে আগামী দিনে এবং দীর্ঘ সময় ধরে আমাদের এই বর্ডারের উপর কিন্তু সতর্ক নজর রাখা দরকার। না হলে আপনাদের চ্যানেলে আপনারা দেখিয়েছেন যে চাল নথিপত্র তৈরি করা এবং ধরুন একের পর এক তারা চেহারা বদল করে তারা সীমান্তে পার করে ঢুকে যাচ্ছে। দেখুন, আমরা মৌলবাদী আর মৌলবাদ এই দুটোকে গুলিয়ে ফেলতে হবে না। আমরা ইসলাম ধর্মের যারা ইসলাম ধর্মের বিশ্বাস করে, যে শান্তির কথা বলে, কিন্তু তার ভাবধারা তাকে বিকৃত করে ফেলা, আর সেই ধর্মটাকে ব্যবহার করে কিছু মানুষ যারা উগ্রপন্থী কার্যকলাপ করে, তাদের বিরুদ্ধে আমাদের কিন্তু সবসময় মানে আমরা তাদের বিরুদ্ধে কিন্তু আমাদের লড়াই চলবে। আমাদের বলে না, সকল যারা মানব ধর্মে বিশ্বাস করে সকল ধর্মের মানুষ কিন্তু তাদের বিরুদ্ধে লড়াই করবে। পরিশেষে একটা কথা বলবো সত্যজিৎ বাবু, যে আপনারা প্রোগ্রাম করছেন আজকে যেটা দেখাচ্ছেন, আমি মনে করি যে রাজ্য সরকার বলুন, কেন্দ্র সরকার বলুন, উভয় সরকার এই বিষয়টাকে গভীরভাবে নিক। কারণ আমাদের নেতা অজিত চৌধুরী
প্রথম দিন থেকে কিন্তু, যেহেতু উনি মুর্শিদাবাদের একদম বর্ডার সংলগ্ন এলাকায় থাকেন, উনি এই বর্ডারের ব্যাপারটা ভালো করে জানেন। কারণ তিনি ভারতবর্ষে এমন একটা জায়গায় তিনি প্রতিনিধিত্ব করেছেন, তিনি জানেন যে দেশের সীমান্তবর্তী এলাকাগুলোতে কি সমস্যা হতে পারে। তিনি বারবার উদ্বেগ প্রকাশ করেছেন। এখনই আমাদের সতর্ক থাকা উচিত। ঠিক ঠিক, আসবো রতনবাবু, এই বাংকার নিয়ে আমরা আরও কথা বলবো। আমাদের প্রতিনিধি রূপম গিয়েছিলেন এই বাংকার একদম স্পটে, কি বলেছেন তিনি দেখুন। এই মুহূর্তে আমরা রয়েছি নদিয়ার মাঝদিয়াতে এবং এখানেই চারটি বাংকার উদ্ধার করেছে বিএসএফ এবং সেই বাংকার থেকে উদ্ধার হয়েছে ফেন্সিডিল অর্থাৎ নিষিদ্ধ কাশির সিরাপ, এবং যার এখনো পর্যন্ত বিএসএফ সূত্রে খবর সেই কাপ সিরাপের পরিমাণ ৬২,৪০০ মতো বোতল এখান থেকে উদ্ধার করা হয়েছে বিএসএফ এর তরফে। বিএসএফ গোপন সূত্রে খবর পায়, বিএসএফ এর ৩২ নম্বর ব্যাটালিয়ন তারা খবর পাওয়ার পরেই এইখানে অভিযান চালায় গতকাল এবং তারপরে ৩টে বাংকার উদ্ধার করে এবং আজ সকালে এই বাংকারগুলি যখন উদ্ধার করা হচ্ছিল ঠিক তখনই আরেকটি বাংকারের হদিশ পায় বিএসএফ আধিকারিকরা। আমি একটু দেখানোর চেষ্টা করবো এখানে যে বাংকারটি রয়েছে এটি এখনো পর্যন্ত সবচেয়ে বড় বাংকার এবং এই বাংকারের যে আয়তন দেখা যাচ্ছে যে পুরোপুরি একটা বিশাল আয়তনের বাংকার এবং এই মাটি খুঁড়ে রীতিমতো জেসিবি দিয়ে আজ সকালে বিএসএফ আধিকারিকরা এখান থেকে এই বাংকারটিকে উদ্ধার করে এবং তার পরবর্তী ক্ষেত্রে এখনও পর্যন্ত যেটা জানা যাচ্ছে যে এই বাংকারে এখানেও ফেন্সিডিল মজুত করা ছিল এবং যার বাজার মূল্য পুরোপুরি যে প্রায় ১.৫ কোটি টাকার কাছে। বিএসএফের তরফ থেকে এই তদন্ত চালানোর পরেই এই চারটি বাংকার উদ্ধারকারী এখন রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। এলাকাবাসীরা কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছেন, তারা দেখছেন যে কিভাবে এই বাংকারগুলি এখানে তৈরি করা হলো। শুধু তাই নয়, এখন সবথেকে বড় প্রশ্ন যে পুলিশের চোখে ধুলো দিয়ে কিভাবে এই বড় বড় বাংকার এই জমির মধ্যে তৈরি করা হলো, পুলিশ কি নজরে দেয়নি? বা এই যে লোহার এত বড় বড় বাংকার যেগুলি এখন সমস্ত মানুষ দেখতে আসে সেটা কি পুলিশের চোখে পড়েনি? বা রাজ্য পুলিশের যারা আইবি বা ডিআইবি রয়েছে তারা কি কোনো রকম খোঁজ পাননি? তাহলে এই প্রশ্ন যখন সামনে আসছে তখনই বিএসএফ এর তরফ থেকে তারা জানাচ্ছে যে এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে যে এই বাংকারের থেকে ফেন্সিডিল উদ্ধার হয়েছে এবং সেই নিষিদ্ধ ফেন্সিডিল এখন বাজেয়াপ্ত করা হয়েছে। শুধু তাই নয়, এর তদন্ত কিন্তু এখন চালাচ্ছে বিএসএফ এবং বিএসএফ এর যে আধিকারিকরা তারা কিন্তু একটা কথা স্পষ্ট যে চোরাচালানকারীরা তাদের নির্দিষ্ট কাজ করতেন এখানে। শুধু তাই নয়, ঘরের ভেতরেও কংক্রিট দিয়ে তৈরি করা হয়েছে বাংকার এবং সেখানে লোহার গেট বসিয়ে তালা মারা অবস্থায় পাওয়া গেছে এবং সেখানে পাওয়া গেছে মদের বোতলও। তাহলে এখানে নেশাও করা হতো বলে অনুমান করছেন বিএসএফ আধিকারিকরা। আমরা একটু এখানকার যারা রয়েছেন তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করব যে তারা আদৌ কতটা কি জানতেন। দাদা, কি জানতে পেরেছেন আপনি? ঠিক এখানকার জানি না কিছু। কখন খবর পেলেন? আমি এখনই খবর পেয়ে দেখতে আসলাম, আমি কিছু এই ব্যাপারে জানি না। এই যে ঘটনাটা ঘটেছে কতটা চাঞ্চল্য ছড়ালো আপনাদের মধ্যে? আমি ঠিক বলতে আমি ছিলাম না, আমি কে বলি। আপনারা কি মানে চিন্তিত যে এই যে এরকম বাংকার উদ্ধার হচ্ছে ভেতর থেকে? আগে কোনো দিন দেখেছেন? না না, প্রশাসনিক তৎপরতা নিয়ে কোনো কিছু বলবেন? প্রশাসন কি জানতো না বিষয়টা? আমি দাদা বলতে পারবো না। আমরা একটা আরেকজনের সাথে কথা বলার চেষ্টা করবো। দাদা, এই যে বাংকার উদ্ধার হচ্ছে কতটা চিন্তিত, কতটা চাঞ্চল্য আপনাদের মধ্যে? আগে কি কোনোদিন এরকম ঘটনা ঘটেছে? না। প্রশাসন কি জানতো না বলে মনে করছেন? বললে আমাদের ব্যবসা করি, আমাদের অসুবিধা হবে। হ্যাঁ, আমরা ব্যবসা করেন বলতে অসুবিধা, কারণ আপনাদের উপর চাপ আসে। চাপা আসতে পারে, বলা যায় কি আমাদের থাকা মুশকিল হয়ে যাবে। ভয় পাচ্ছেন? হ্যাঁ, আমরা কিন্তু বলতে পারছি না, ঠিক খোলাখুলি কথা বলতে কেন যারা করে তারা খুব ভালো লোক না। আমরা ভাবছি আমরা ভালো, আমরা হাত বের দেখে দেখতে হয়। আপনারা কি জানেন কে বা কারা করতে? না না না, তা জানি না, কারণ আমাদের বাড়ি ওই দিকে, আমাদের দিকে খবর বলতে পারবো না। কি নাম আপনার? আমার নাম আনন্দ সাধুকা। একেবারে দেখো, যে সমস্ত সাধারণ মানুষরা রয়েছেন তারা কিন্তু রীতিমতো ভীত সন্ত্রস্ত। প্রভাবশালী তথ্য কিন্তু উঠে আসছে এই বাংকার উদ্ধারের পরই, কারণ যে সমস্ত মানুষজন এইসব বাংকার তৈরি করেছেন তারা প্রভাবশালী বলেই মনে করছে এলাকাবাসীরা। এখন দেখার বিএসএফ এবং পুলিশ কি পদক্ষেপ নেয়। নদিয়া থেকে রূপম রায়, ট্রাইব টিভি বাংলা। আপনারা দেখলেন আমাদের প্রতিনিধি রূপম কিন্তু একদম পৌঁছে গিয়েছিল গ্রাউন্ড জিরোতে এবং সেই যে রিপোর্টটা তুলে ধরলো তা কিন্তু উদ্বেগ বাড়াবে সবার, শুধু বাংলার নয় গোটা দেশের। তার কারণ এর পেছনে কিন্তু প্রভাবশালী তথ্য উঠে আসছে, এমনটাই কিন্তু আশঙ্কা করা হচ্ছে। আলীবাবু, প্রশ্ন হচ্ছে কি উদ্দেশ্যে এই বাংকার তৈরি করেছিল? এখানে তো বিপুল পরিমাণ মাদক পাওয়া গেছে, আমরা যেটা অনুমান প্রায় 1.5 কোটি টাকার মূল্যের মাদক কিন্তু এখান থেকে পাওয়া গেছে। শুধু কি মাদকের জন্য, নাকি রতনবাবু একটু যেটা বললেন যে ইসরায়েল প্যালেস্তাইনের যুদ্ধে অনেক সুড়ঙ্গ পাওয়া গেছে যেখানে
খাদ্যদ্রব্য, অস্ত্র, এমনকি তাদের স্নানাগার পর্যন্ত ছিল, সেরকম কোনো ব্যবস্থার পরিকল্পনা ছিল? কি বলবেন? দেখুন, যে বিষয়টা আমি রূপম বাবুর সঙ্গে সম্পূর্ণরূপে একমত, কারণ উনি ফিল্ড পর্যবেক্ষণ করে যে অভিজ্ঞতাটা বললেন, পুলিশের নখদর্পণে বা পুলিশ এই বিষয়টা নিয়ে যথেষ্টভাবে দেখা উচিত ছিল, কারণ এটা পুলিশের এখতিয়ারের মধ্যে পড়ে। দ্বিতীয় আরেকটা যেটা বিষয়, সেটা হচ্ছে দেখুন, আমাদের সারা পশ্চিমবঙ্গে ত্রিস্তর পঞ্চায়েত ব্যবস্থা। আমাদের পঞ্চায়েত ইলেকশন এই তো 2023 সালে হলো। সেখানে যে এলাকায় এই বাংকারটা পাওয়া গেছে, সেই এলাকায় দেখবেন কোনো না কোনো ওই বুথের পঞ্চায়েত জেতা আছে। জেতা নেই এরকম না, কোনো না কোনো দলের পঞ্চায়েত আছে। সার্বিক কারণে আমি নিশ্চিত রূপে বলতে পারি ভারতীয় জনতা পার্টি ওই এলাকায় জেতে নেই, কারণ কৃষ্ণনগর বা নদিয়ার ওই এলাকাটায় আপনি বলছেন মাঝদিয়া বলে জায়গাটা, সেটাও আমি জানি, কিন্তু সেখানে আমাদের ভারতীয় জনতা পার্টির পঞ্চায়েত নেই। তৃণমূলের পরিচালিত পঞ্চায়েত ব্যবস্থা সেখানে আছে। তাহলে যে বুথের পঞ্চায়েত আছে একটা নির্বাচিত, সে তার বুথে এত বড় একটা ঘটনা ঘটে গিয়েছে, সে খুঁজে পাচ্ছে না তার অবস্থা, নিশ্চয়ই বাঁচে। বলছো না এক নাগরিক যেটা বললো পঞ্চায়েত, যে একটা পঞ্চায়েতের কি এত আমরা বড় বললে ক্ষমতা থাকবে? আমাদের অসুবিধা আছে। সত্যজিৎ বাবু শুনুন, নাগরিক বললেন যে আমরা বললে অসুবিধা আছে, আমরা আর বেরোতে পারবো না। তার মানে কি হচ্ছে, এখানে শাসক দলের যারা নেতা আজকে তারা এই সমস্ত দুষ্কৃতীদের পুষে তাদেরকে এখানে অসৎ কাজ করবার জন্য প্রেরণা যোগায়, আর সেখান থেকে যে কাটমানি, সেখান থেকে যে পয়সাপাতি পায়, সেটা বিভিন্ন স্তরে সেখানে চলে যায়। এটাই হলো অবস্থা। আপনি সীমান্ত এলাকায় আসুন, দেখুন। আমি কুচবিহারে থাকি, আমার পাশেই প্রায় 8 কিলোমিটার পরেই আমার বাংলাদেশ সীমান্ত। সেখানে আমরা যাই সব সময়। সেখানে সেই একই ধরনের অভিজ্ঞতা যে সীমান্ত এলাকায় বিএসএফ এর একটা নির্দিষ্ট এরিয়া আছে, তার বাইরে বিএসএফ কিন্তু আসতে পারে না, আসা পারবেই না, কারণ তাকে বাইন্ডিং করে দেওয়া আছে। গাড়ি বেয়ে তাদেরকে গিয়ে তাদের ক্যাম্পে যেতে হবে, ক্যাম্প থেকে ডাইরেক্ট ও সীমান্ত এলাকায় গিয়ে তাদের যে সীমান্ত যে রাস্তা আছে সেই রাস্তার উপর দিয়ে তারা যাতায়াত করবে। তার বাইরে এক হাত দূরেও তারা যেতে পারবে না, অর্থাৎ সীমান্তর উত্তর দিকে কেউই তারা আসতে পারবে না। তাহলে এর মধ্য দিয়ে দেখুন, ভারতীয় এলাকায় এরকম বাংকার হয়েছে, আর তার কোনো উদ্ধার বা তার কোনো ব্যবস্থা দিই রাজ্য সরকারের পুলিশ চোখে দেখেনি, এটা তাহলে কেউ কি পারবে আশঙ্কা না। করছেন? সেখানকার শুধুমাত্র পঞ্চায়েত কি আশঙ্কা করছে? শুধুমাত্র কৃষ্ণগঞ্জে, নাকি আরো কোথাও কি এরকম না, বাংকার তৈরি শুধু হয়েছে? কৃষ্ণগঞ্জে নয়, এখন পর্যন্ত আপনি কৃষ্ণগঞ্জ দেখতে পাচ্ছেন, এরকম করে আরো কত গঞ্জতে দেখবেন, তার কোনো ঠিক আছে? আচ্ছা। সেই জন্য বিএসএফ সঠিক সিদ্ধান্ত নিয়েছে, এই অপারেশন বিএসএফ যে সিদ্ধান্ত নিয়েছে যে আমাদের আরো কিছু এরিয়া নিজেদের অধীনে রাখা দরকার। কমসে কম 50 কিলোমিটার কথা যেমন আমাদের কেন্দ্রের সরকার বলেছে, একইভাবে না হলো 5 কিলোমিটার বিএসএফ এর স্বাধীনতা দেওয়া উচিত বলে মনে করি। তারা যে কোনো 5 কিলোমিটারের সীমান্ত এলাকার মধ্যে তারা নিজেরা স্বায়ত্ত শাসনটা তারা নিতে পারবে, কিন্তু এটা তো রাজ্য 15 সরকার কিলোমিটার অনুমতি আগেই দেবে ছিল, না। পরবর্তী সেটা 50 কিলোমিটার করেছে কেন্দ্র 50 সরকার। কিলোমিটার অন্য সাইডে ডেভেলপমেন্টের জন্য স্যার, না, ওখান থেকে পশ্চিমবঙ্গের সরকার দুষ্কৃতি ধরে এনে বিএসএফ সীমান্ত তাদের ইসে রাখবে এরকম বিষয় নয়। তাদের শুধু 50 কিলোমিটার এরিয়ার মধ্যে অবজারভেশনের করার জন্য রাখা হয়েছিল। সেখানকার কিন্তু রাজ্য এরিয়া সরকার তো সেই অনুমতি দেয়নি। রাজ্য সরকার সেই অনুমতি নির্মাণ দেয়নি। ইত্যাদি করার জন্য বলা হয়েছে, অন্য কিছু কাজ করার কথা বলা হয়নি। স্থানীয় পুলিশকে সহযোগিতা নিয়ে তাদের কাজ করতে হবে। যদি সেই দেশ বিরোধী পুলিশে কাজ যদি হয় তাহলে এরকম বিএসএফ আচরণ নিশ্চয়ই করে। হস্তক্ষেপ করতে পারে। দেশ বিরোধী কাজ হলে নিশ্চয়ই হস্তক্ষেপ করতে পারে এই না 50 না, সেটা কিলোমিটার হচ্ছে মধ্যে। তো, দেখুন না, দেশ বিরোধী কাজ হচ্ছে, আপনি যেই হস্তক্ষেপ করে সঙ্গে সঙ্গে তাকে বের করে নিয়ে যাচ্ছে স্থানীয় লোকেরা এসে, সেখানকার স্থানীয় প্রশাসন এসে সঙ্গে সঙ্গে বিএসএফ এর কাছ থেকে লোক বলা চলে হাইজ্যাক করে নিয়ে যায়। রাজ্যের মুখ্যমন্ত্রী যদি থানা অবরোধ করে, থানাতে গিয়ে ওসি চেয়ারে বসে থানার থেকে যদি আসামি বের করে আনতে পারে, তাহলে তার চেলারা কেন সীমান্তে বিএসএফ এলাকার সঙ্গে বিএসএফ এর সঙ্গে তারা বনিবনা করে তারা কেন ওখান থেকে তাদের আসামিদের নিয়ে আসতে পারবে না? নিশ্চয়ই আনে। সেই জন্য যেটা আমরা বলতে যাচ্ছি, বিএসএফ এর হাতে আরো কড়া মানে পদক্ষেপ নেওয়া উচিত। বিএসএফ কে আরো বেশি স্বায়ত্তশাসন, বেশি শক্তি ভূমিকা গ্রহণ করা উচিত। কারণ এটা যদি বাংলাদেশ সীমান্তে হতো, তাহলে আমরা বলতাম যে বিএসএফ ব্যর্থ, তা নয়। এখানে ভারতেরই সীমান্তের ভিতরেই অবস্থিত, যেটা বিএসএফ এর আর কিছু করার নাই। এখানে রাজ্য সরকারের পুলিশের কাজ। রাজ্য সরকার
এই রাজ্য সরকারের পুলিশ তারা বা রাজ্য সরকারের প্রশাসন, পঞ্চায়েত থেকে শুরু করে প্রধান, তারা এই সমস্ত কাজকে মদত দিয়ে এই সমস্ত কাজকে রাতারাতি আজকে সেখানে এই পাচারের বিভিন্ন অংশের সঙ্গে তারা লিপ্ত হয়ে যোগাযোগ সাধন করে আজকে ভারতবর্ষের এই সর্বনাশটা করতেছে, বাংলার এই সর্বনাশটা করছে। আজকে রাজ্য সরকারকে এই বিষয়ে সচেতন হওয়া উচিত বলে আমরা মনে করি। আলীবাবু, আপনি তো বিস্ফোরক কথা বলেন, এবং আপনার সঙ্গে কিছু ক্ষেত্রে আমি যদি বলি, গতকাল একটা ভিডিও ভাইরাল হয়েছিল, আপনারা হয়তো দেখেছেন, যে মালদায় সেখানে কিন্তু রীতিমতো ভলিবল খেলার টুর্নামেন্টের উদ্বোধন করা হচ্ছিল, এবং তা গুলি চালিয়ে, এবং যা কিন্তু ছড়িয়ে পড়ে গোটা বাংলায়, জানি কিন্তু সমালোচনার ঝড় ওঠে। সেই তীর কিন্তু শাসক দলের দিকেই। গৌরাঙ্গবাবু, তাহলে পুলিশ প্রশাসন কোথাও কি নীরব দর্শক হয়ে গেছে? যে যদি অর্থাৎ যারা এই ধরনের কাজকর্ম করে তাদের গায়ে যদি শাসক দলের পোস্টার থাকে, তাহলে পুলিশ প্রশাসন কি নীরব দর্শক এই ক্ষেত্রে? গৌরাঙ্গবাবু, দেখুন, এগুলো টোটালটা বিভ্রান্তকর, এবং সবকটাই উনি যেটা বললেন সবকটাই মিথ্যে কথা, সাজানো কথা। ওটা বিজেপির যে স্ট্র্যাটেজি রয়েছে সেই স্ট্র্যাটেজি ওর গাইডলাইন অনুযায়ী উনি এই কথাগুলো বললেন। আজকে আজকে প্রজাতন্ত্র দিবসের আগে ওখানে বাংকার পাওয়া যাচ্ছে। এতদিন ধরে বাংকারটা ওখানে আসলো কি করে, ওখানে ওখানে থাকলো কি করে, এটা এটা কেন বিএসএফ জানতে পারলো না? যার এর মধ্যে রয়েছে বিএসএফ, তো সমস্ত টোটালটাই এখন বিএসএফ এর আন্ডারেই চলে। ঢুকাচ্ছে, জঙ্গি বের করছে, করা হচ্ছে সন্ত্রাসবাদী হামলাগুলা দেখানোর চেষ্টা করছে, বাংলাকে ছোট করে দেখানোর জন্য, বাংলাকে দুর্বল করে দেখাবার জন্য। কিন্তু একটাও তো গৌরাঙ্গবাবু, এই সেই ভিডিও যেটার কথা বলছিলাম, এই যে মালদার ঘটনা, দেখুন আমরা দেখাচ্ছি, দেখুন। খেলাকে বা ভলিবল অভিযোগ কিন্তু প্রত্যেকেই শাসক দলের সঙ্গে ঘনিষ্ঠ, শাসক দলের ঘনিষ্ঠ, আর পুলিশ এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করেনি। শাসক দলের ঘনিষ্ঠ, ওখানে ওখানে বন্দুক দিয়ে কি হচ্ছে বিষয়টা আমার টোটালটাই জানা নেই। যদি টাইম হয়ে থাকে বা কোনো আর্মস, ইলিগাল কোনো আর্মস যদি থাকে, সেই নিয়ম তিনি ডেফিনেটলি ইলিগাল আর্মস এর জন্য তিনি ধরা পড়বেন, এই বিষয়ে কোনো প্রশ্নই ওঠে না। এখানে শাসক হোক আর বাইরের লোক হোক, হলো আইন সবার জন্য সমান চোখেই বাংলাতে দেখা হয়। এটা অন্য কোনো রাজ্য নয় যেখানে গাড়ি দিয়ে পিষে চলে গেলে পরেও, বা বাবার সামনে মেয়েকে ধর্ষণ করে পুড়িয়ে দিলেও কোনো বিচার পাওয়া যায় না। খেলোয়াড়দের ক্ষেত্রে ধর্ষণ করতে তিনি মন্ত্রী থেকে যান, এগুলো এখানে হয় না। তো এগুলো আলাদা কথা, কিন্তু আমি কিন্তু সবার আগে জোর দেব যে বিষয়টা, যে বাংকারে ফেন্সিডিল পাওয়া গেছে, সেই ফেন্সিডিল গুলো বাংলাদেশে পাচার হচ্ছিল না বাংলাদেশ থেকে এদেশে আসছিল ব্যবসার স্বার্থে, এবং যারা করছিল, যারা এতদিন ধরে সেখানটায় আছে, শুধু উদ্ধার করলে হবে না, কাদের ঘরটা ছিল, কারা এতদিন ধরে থাকতো, এবং কারা এটাও সামনে আসা দরকার। এবং যিনি ছিলেন বা যারা থাকতেন, যারা মদ বা জুয়ার আসর যার হোক না কেন, তাদেরকে অবশ্যই ধরে নিয়ে তদন্ত না হওয়া পর্যন্ত এই বিষয়টাতে কথা বলাটা একদমই ঠিক হবে না। নাকি এমনও হতে পারে যে ভারতবর্ষে এই ধরনের, ভারতবর্ষে বলছি পশ্চিমবঙ্গে এই ধরনের কিছু প্ল্যানিং করে না দেখালে পরে, এখন তো সবই প্ল্যানিং করেই দেখানো হয়। ঘর থেকে টাকা উদ্ধার হয়, রাতারাতি টাকা উদ্ধার হয়ে যায়, আবার প্রমাণও করতে পারে না কোর্টে গিয়ে যে তারই টাকা ছিল সেটাও প্রমাণ করতে পারে না। তদন্ত দিনের পর দিন চলতে থাকে, কোথাও বাংকার রেখে দেওয়া হয়, আবার কোথাও ভোটের সময়টাতে দেখা যায়, সন্দেশখালিতে দেখা যায় কিসব বাইরে থেকে ড্রোন নিয়ে আইছে, কিসব যেন কি পাওয়া গেছে, সেটা দিয়ে সারা রাত মিডিয়ার চ্যানেলে হাইলাইট করা হয়, কিন্তু ঘুরে ফিরে সেখান থেকে ড্রোনের কি সব নতুন নতুন নাম, বাংলার ক্ষেত্রে এগুলা করা হয়। যারা করে সবকিছুতেই বিএসএফ প্রায় প্ল্যানিং করে এগুলা করছে, জঙ্গিও যেমন ঢুকাচ্ছে, আবার একটু ফেন্সিডিলেরও ঝামেলাগুলোকে নিজের মতো করে জঙ্গি ঢুকালে ক্ষতি তো আমাদের দেশের, যে বিএসএফ যদি জঙ্গি ঢোকায় ক্ষতি তো দেশের, এবং কি ক্ষতি বিএসএফও তো তার থেকে মুক্ত হবে না, হয়তো তারা প্রবেশ করে তাদেরই তো আক্রমণ করে সবার আগে। মানে ক্লিয়ার আরেকবার যদি করেন প্লিজ।
না, আপনি যে বললেন যে জঙ্গি ঢোকাচ্ছে বিএসএফ, যে কথাটা বললেন, তা বলছি ক্ষতি তো দেশের, যে বিএসএফ দেশের নিরাপত্তার জন্য দাঁড়িয়ে আছে, তারা যদি জঙ্গি প্রবেশের পথ খুলে দেয়, তো একদিকে দেশের যেমন সমস্যা, বিপদে তো বিএসএফও পড়তে পারে। বর্তমান বিএসএফ তো পরিচালিত হচ্ছে স্বরাষ্ট্র দপ্তর অমিত শাহ দ্বারা। অমিত শাহ ভেদাভেদ, বিভেদের রাজনীতি এবং হিন্দু মুসলিম জঙ্গি না করলে উনি গোটা ভারতবর্ষের বিজেপি 1% ভোট পাবে না। 1% ভোট পাওয়ার যোগ্যতা আজকের ডেটে বিজেপির নেই। তো সেই বিভেদের সেগুলোকে গোটা ভারতবর্ষ জুড়ে বেশ 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 গৌরাঙ্গবাবু, আসবো আপনার কাছে। রতনবাবু কিছু বলতে চাইছেন। রতনবাবু, যারা হ্যাঁ গৌরাঙ্গবাবু, আসবো আপনার কাছে। হ্যাঁ হ্যাঁ, সত্যেন্দ্রবাবু আপনি খুব ভালো বলেছেন যে এখানে আলীবাবু বলছেন যে বিএসএফ হচ্ছে আর এই সরকার, তৃণমূল সরকার তাদের ছাড়িয়ে দিচ্ছে, আর গৌরাঙ্গ বাবু বলছে বিএসএফ ঢুকাচ্ছে, মানে একজন ঢুকাচ্ছে আর একজন ছেড়ে দিচ্ছে। এই 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 টুটু মেনে এখানে চলছে। কিন্তু আমি বলি প্রসঙ্গ, এখানে যে প্রতিবেদনটা দেখালেন সতীশ বাবু, যে কয়েকজন সাংবাদিকরা প্রশ্ন করলো যে এই ব্যাপারে তারা উদ্বেগ বা কোন রকম তাদের ভয় ভীতি বা কিছু, তারা বললো যে না, আমরা বলতে পারবো না, বললে পরে আমাদের অসুবিধা আছে। এই কারণেই বলছে। কারণ হচ্ছে দেখুন, এই যে বাংকার বা যা হয়েছে, যা দেখা যাচ্ছে, খুঁজলে পরে দেখবেন এখানে হয় তৃণমূল, কিংবা যদি আপনার অন্য কোনো রাজনৈতিক দল তো পশ্চিমবাংলায় আছে, দেখবেন হয় বিজেপি কিংবা তৃণমূল কেউ কাউকে পাওয়া যাবে। এটা একটা সাধারণ ব্যাপার হয়ে গেছে। কিন্তু আজকে বলুন তো সতীশ বাবু, খাগড়াগড়ে যে ঘটনা ঘটলো, সেক্ষেত্রে তো আমরা দেখলাম আর একটু তদন্ত করার পরে কিন্তু থেমে যাচ্ছে। পশ্চিমবাংলাটা আতঙ্কবাদীদের বলুন আর দুষ্কৃতীদের বলুন একটা সেফ জোনে পরিণত হয়েছে। আমরা বেশ কিছুদিন থেকে এটা দেখছি। কিন্তু আজকে দেখুন, দুর্নীতি করতে করতে এমন একটা জায়গায় পৌঁছে গেছে আজকের এই সরকার। আপনি দেখুন, ভূমি রাজস্ব দপ্তরের দুর্নীতি। আজকে আমাদের চ্যানেলে সারাদিন দেখলাম যে বিল্ডিং হেলে গেছে, জমি জলা, পুকুর খাল বিল, যদিও আজকে প্রসঙ্গ নয়, সমস্ত জায়গায় কিন্তু দুর্নীতিতে ছেয়ে গেছে। আজকে বলতে দ্বিধা নাই যে 50 কিলোমিটার কথা বললেন, যে 50 কিলোমিটার দিয়ে দিলেই যে বিএসএফরা একদম মানে বর্ডার সিল করে দিবে, তা কিন্তু নয়। যতক্ষণ না আমরা এখানকার বর্ডারে যারা বসবাস করি, আমাদের মধ্যে যতক্ষণ না জাতীয়তা বোধ বা আমরা দেশের নাগরিক হিসেবে আমাদের মধ্যে শুধুমাত্র আপনি জাতপাত বলুন, হিন্দু মুসলিম বলুন বা যা, আর দেখুন বর্ডারে কারা বসবাস করে, আপনারা জেনে যাবেন যে সেদিন বলছিল যে জমির ফসল ঘাস কেটে নিয়ে চলে যাচ্ছে, গম কেটে নিয়ে চলে যাচ্ছে। তাহলে দেখুন তাদের আর্থসামাজিক অবস্থাটা কি। তারা কিন্তু বঞ্চিত, তারা কিন্তু না চাকরি আছে, না বাকি আছে, না কল কারখানা আছে, কিছু নাই। বর্ডার সংলগ্ন যে সমস্ত জেলাগুলো দেখুন সব পিছিয়ে পড়া জেলা। তাহলে সেই ছেলেগুলো কোথায় যাবে? আজকে চোরা কারবারি বা চোরা চালান যেগুলো হচ্ছে, এগুলো কিন্তু তার পিছনে একটা কারণ বলে মনে করি আমরা। যে দেশের যদি অর্থনৈতিক অবস্থা ভালো না থাকে, বেকার ছেলে, গরিব ছেলে পেলে তাদেরকে কিছু পয়সার লোভ দেখিয়ে তারা কিন্তু এই ধরনের কাজ করে। আজকে যাকে ধরা হবে দেখবেন যে করতে হয় খুবই গরিব, মানে হয়তো কিছু পয়সা লোভের জন্য এরকম 2 নম্বরের কাজ করছে, তবুও সেটা করা উচিত না। বিস্ফোরক একটা সত্যি বাবু বলি, বিস্ফোরক যেটা দেখালেন যে গুলি চালানো হলো একটা ভলিবল খেলাতে, বাংলার যে কৃষ্টি, বাংলার যে কালচার, বাংলার যে সংস্কৃতি আজকে এই সরকারের আমলে একদম রসাতালে চলে গেছে। বলতে দ্বিধা নাই। আজকে নাই বাংলার মতো জায়গাতে, আজকে আমরা দেখতাম উত্তরপ্রদেশ, বিহার বা অন্যান্য জায়গাতে দেখতাম যে তারা কোনো অনুষ্ঠানে গুলি চালাতো বা ওরকম মাফিয়া রাজ চলেছে, কিন্তু বাংলায় এই সংস্কৃতি এই সরকারের আমলে এই সংস্কৃতি করা হয়েছে। আমরা তীব্র ধিক্কার জানাই, তীব্র নিন্দা করি। কারণ এই সংস্কৃতি বেশ রতনবাবু, আমরা একদম শেষ মুহূর্তে চলে এসেছি। বিষয়টা বাংকার নিয়ে আলোচনা চলতে থাকবে বারবার। আলীবাবু, আপনার কাছে 1 মিনিটের সময় দেবো। আপনাকে যেটা জানতে চাইবো, এই বাংকার ব্যর্থতা, প্রত্যেকের ব্যর্থতা, কেন্দ্রের বিএসএফেরও, পাশাপাশি রাজ্যের পুলিশও। তো রাজ্য সরকারের কাছ থেকে কী সহযোগিতা আশা করছেন? কি হলে বাংলাদেশকে, বিশেষ করে সীমান্তকে একদম নিশ্চিন্ত করে যাওয়া সম্ভব হবে বা অনুপ্রবেশ বন্ধ করা যাবে? কি বলবেন?
দেখুন, পশ্চিমবঙ্গের আইনের শাসন বলে কিছু নেই। পশ্চিমবঙ্গে দুষ্কৃতীদের রাজ চলছে, পশ্চিমবঙ্গে দুষ্কৃতীদের নিয়ে সরকার চলছে। যে বাংকার আজকে উদ্ধার হয়েছে সীমান্ত এলাকায়, আজকে আজকে বিএসএফ যদি এটা উদ্ধার না করতো, তাহলে আরো কত বড় ষড়যন্ত্র আমরা যে চলছিল ভিতরে ভিতরে সেটা আমরা দেখতে পারতাম না। সেই জন্য বিএসএফ কে আমরা ধন্যবাদ জানাই। এই স্বাধীনতার প্রজাতন্ত্র দিবসের ইতিহাসে একদিন আগে আজকে যে উদ্ধার হয়েছে বাংকার, আমরা বিএসএফ কে ধন্যবাদ জানাই। এবং একইভাবে বাংলার সীমান্ত এলাকার সদি নাগরিক বৃন্দর কাছেও আমাদের অনুরোধ, আপনারা কমসে কম কেন্দ্রীয় বাহিনী যারা সীমান্ত পাহারা দেয় তাদের পাশে এসে দাঁড়ান, তাদেরকে গোপন তথ্য দিয়ে সহযোগিতা করুন এবং ভারতবর্ষ সুরক্ষিত থাক সেই ব্যবস্থা যেন হয়, সেটাই আজকাল দিনের একটা অন্যতম কাম্য বলে আমি মনে করি। অপরদিকে রাজ্য সরকারের কাছে আমরা বলতে চাই, তৃণমূলের কাছে বলতে চাই, আপনারা সরকার চালাচ্ছে, চালার কোনো অসুবিধা নেই, কিন্তু দুষ্কৃতিকে নিয়ে সরকার চালাবে। সরকার বাংলাদেশের সম্পর্ক বাংলাদেশের সম্পর্কের সঙ্গে যেখানে ভারতীয়দের মেরুদণ্ড ভেঙে দেবে, সৈনিকদের মনোবল ভেঙে দেবে, এটা হতে পারে না। রাজ্য সরকারের আলিবাবু আমরা সময় শেষ হয়েছে। গৌরববাবু বারবার কিন্তু কেন্দ্র রাজ্যের মধ্যে একটা বলা চলে, বারবার যে প্রসঙ্গটা উঠে আসছে যে কেন্দ্রের বিএসএফ এর বিরুদ্ধে আপনারা কথা বলছেন, ওনারাও কথা বলছেন রাজ্যের পুলিশের বিরুদ্ধে, কিন্তু কিভাবে যৌথ অর্থাৎ কেন্দ্র রাজ্য যৌথভাবে কাজ করে এই বিষয়টা নিশ্চিন্ত করা সম্ভব হয়? কার এগিয়ে আসা প্রয়োজন, বিএসএফদের, কেন্দ্র সরকার নাকি রাজ্যের? দায়িত্বটা তো প্রত্যেকেরই। আপনার কি মত? কাকে বলছেন? গৌরাঙ্গবাবু হ্যাঁ, হ্যালো। শুনতে পাচ্ছেন? সরকারের গোয়েন্দা দপ্তর পুরোপুরি ব্যর্থ হওয়ার জন্য এই ধরনের ঘটনা ঘটতে পারে, এক নাম্বার। অথবা আরেকটা ঘটনা যেটা ঘটতে পারে, যেটা বিএসএফ এর এখতিয়ারভুক্ত এলাকা, শুধু বিএসএফ বাংলাকে দুর্বল করে দেখানোর জন্য করে এটা করতে পারে। ঘটতে পারে যেখানে ওখানে দুষ্কৃতীদের বাড়বাড়ন্ত ছিল হলো, এবং দুষ্কৃতীদের কোনো দল বা পার্টি হয় না, তারা 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 এই কাজে কাজে যুক্ত থাকতে পারে। এই চারটা কারণ হতে পারে। বাংলাতে যতই এই ধরনের অপরাধমূলক কাজ করবার চেষ্টা করবে, বাংলা তাদের নয়, তাদেরকে পুলিশ বা প্রশাসন যারা রয়েছেন তারা অবশ্যই ধরে কারোদে ভরবে। বাংলাতে কোনো আতঙ্কবাদী হামলা হয় না। আলিবাবুকে অনুরোধ করব, দিল্লিতে 26শে জানুয়ারিতে কালকে যেন কোনো প্রকার যেন অশান্তির বাতাবরণ না হয় সেটা দেখবেন, কারণ আপনারাই প্রথমে সংসদ ভবন তৈরি করছিলেন। বেশ গৌরাঙ্গবাবু, আপনার সময় শেষ হয়েছে। রতনবাবু, যে বিষয়টা সামনে এসে সেটা হচ্ছে বাংকার নিয়ে। বাংকার শুধু বাংকার নয়, আরও কোথাও কি অপেক্ষা করছে সে তো সামনে আসবেই। প্রসঙ্গটা হচ্ছে বারবারই যে দড়ির ঠেলাঠেলি চলছে বিজেপির পক্ষ থেকে, তৃণমূল পক্ষ থেকে, আপনার কি মত? কোথাও কি কেন্দ্র রাজ্য একসাথে কাজ করে কি নিশ্চিন্ত করতে পারছে না সীমান্তবর্তী এলাকাগুলোতে? কোথাও বাধাটা কোথায় আসছে বারবার? দেখুন রঞ্জন, সতেজ বাবু, একটা কথা বলি, যেখানে কেন্দ্র রাজ্য উভয়কেই কিন্তু এই আজকে যে নাশকতামূলক কাজগুলো বাংলাদেশের বর্ডারে হচ্ছে তাতে কিন্তু কেন্দ্র রাজ্য উভয়কে কিন্তু সতর্ক হওয়া দরকার। আমরা কিন্তু এর আগে বারবারই বলেছি, কোথায় কে পারলো না। আমাদের এত বড় একটা দেশ ভারতবর্ষ, সেই দেশে আমরা পৃথিবীর যত স্থলবাহিনী সেনাবাহিনী আছে তাদের মধ্যে আমাদের ভারতবর্ষ হচ্ছে শ্রেষ্ঠ সেনাবাহিনী, এবং আমাদের ভারতবর্ষের মানে সামরিক শক্তি আগামী দিন আমরা 26শে জানুয়ারি সেটা আমরা গোটা বিশ্বের দরবারে দেখাবো। প্রত্যেক বছর আমরা এটা দেখাই, আমরা নিজেরা গর্ববোধ মনে করি যে আজকে আমরা ভারতবর্ষের প্রজাতন্ত্র দিবসে আমরা আমাদের শক্তি প্রদর্শন করি এবং গোটা দেশকে আমরা সেটা জানান দিই। সামান্য একটা বাংলাদেশ, হ্যাঁ, ওই কটা ফেন্সিডিল বলুন আর কটা বলুন, কিন্তু শত্রুকে কখনো ছোট চোখে দেখতে নাই। আমরা মনে করি যে রাজ্য এবং কেন্দ্র উভয়েরই এগিয়ে আসা উচিত। এই ধরনের কোনো দুষ্কৃতিমূলক হোক বা চোরাচালান হোক, যাই হোক, তাতে কিন্তু আমাদের সতর্ক থাকা উচিত। প্রসঙ্গটা বাংকার নিয়ে নয়, প্রসঙ্গটা দেশের নিরাপত্তা নিয়ে। প্রশ্নটা এসেই যায়, এই বাংকার তৈরি করলো কে, তার কিন্তু উত্তর এখনও খুঁজে পাওয়া যায়নি। রাজনৈতিক নেতারা বলবেন, একে অন্যের পিঠে দোষারোপ করবেন, কিন্তু প্রসঙ্গটা হচ্ছে এই
এলো কোথা থেকে, এই প্রশ্ন থাকবে, এই উত্তর খোঁজে থাকবো আমরা। আপনারাও নজর রাখুন ট্রাইব টিভি বাংলায়। নমস্কার।